আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ তারেক হোসেন। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে ধরনের একটা শঙ্কা কিংবা একটা আলোচনা সমালোচনার তর্কের জমা হয়েছে এবং সেটি নিয়ে ব্যাপকভাবে তুমুলভাবে আলোচনা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা নিশ্চয়ই অবগত আছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু নানা পক্ষ যেমনটা আমরা বলছিলাম এর আগের ভিডিওতে যে নানা পক্ষ কিন্তু বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, আছে বিভিন্ন আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের ষড়যন্ত্র। একই সাথে আছে বিশ্ব রাজনীতির একটা প্রেক্ষাপট। আর সবগুলো মিলিয়েই কিন্তু বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা এবং এই অবস্থা এমনভাবে দিন, দিন ঘনীভূত হচ্ছে যে সমস্যাটা একটা বিশাল সংকটে পরিণত হতে যাচ্ছে এবং আমরা গতকালকে যেমনটা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু তার আ বক্তব্যে একটা কথা বলেছেন যে তিনি আসলে পদত্যাগ করতে চান। এই যে পদত্যাগের বিষয়টা এইটা কিন্তু খুব বেশি সুখকর নয় বাংলাদেশের জনজীবনের জন্য কিংবা বাংলাদেশে যেমনটা গত সময়ে আমরা ইতিহাসে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলতে থাকে। আর এই ষড়যন্ত্রের ফলাফল কিন্তু ছিল ১/১১। ১/১১ পর যে সরকার ক্ষমতায় আসে সেই আওয়ামী লীগ স্বৈরাচারে পরিণত হয়েছিল। যেমনটা আমরা গত ১৫-১৬ থেকে ১৬ বছর সেই আ জুলুম, নির্যাতন, নিপীড়ন কিন্তু বাংলাদেশের আপামর জনতা আমরা কিন্তু সাক্ষী রয়েছি। আর এখন এসে কিন্তু বাংলাদেশের যেই ন্যারেটিভ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে, বিশেষ করে এই ন্যারেটিভকে কিন্তু ট্যাকেল দেওয়ার মতো সেই সামর্থ্য কিংবা সেই আ স ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু ছাত্র জনতা নেই। আমি সেই ছাত্র জনতার কথা বলছি যাদের হাত ধরে আগস্ট মাসে আমরা একটা গণঅভ্যুত্থান দিতে পেরেছি এবং যাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে। তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের শাসনকে কিংবা বাংলাদেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং এই নিয়ন্ত্রণ করতে না পারাটা একটা পর্যায়ে গিয়ে আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে পড়েছে এবং এই হুমকিটাই শেষ পর্যন্ত আ ছ ছলাকলে নানানভাবে কিন্তু কলাকৌশলে সেটা এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে আসছে। আমরা যেমনটা দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হতে দেখেছি এবং যদিও নানা ধরনের মত রয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান প্রতিবেশী রাষ্ট্রের অনুচর হিসেবেই মূলত কাজ করে। এমন বক্তব্য কিন্তু আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনে আসছি। তার সত্য মিথ্যা আমরা হয়তোবা জানি না। তবে বাংলাদেশের কল্যাণে কাজ করার জন্য বরাবরই সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যেই বলে আসছিলেন এবং তার সেই বক্তব্য কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি এবং সেনাবাহিনীর যে মেজাজ বা তাদের যে কথার ধাঁচ সেটার প্রেক্ষিতে বলা যায় যে আসলে বাংলাদেশের সাধারণ জনতার কিংবা যারা নেতৃত্বে রয়েছেন, রাজনীতিতে রয়েছেন তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার আলোচনা কিংবা বারবার এটা নিয়ে আ প্রশ্ন ছুড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। এটা কিন্তু মানে একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কিন্তু বলা চলে। কেননা আ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বেশি, বেশি ঘাটাঘাটি কিংবা যদি আপনি ঘষা-মাজা করতে যান তাহলে এটার ফলটা খুব একটা ভালো হতে নাও পারে। আর বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং সেটা আমরা বরাবরই প্রমাণ পেয়েছি এবং ৫ই আগস্টেও আমরা সেটা দেখেছি এবং সেনাবাহিনীর কল্যাণেই মূলত একটা গণঅভ্যুত্থান হতে পেরেছে। সে সুবাদে আমরা সেনাবাহিনীকে নিজেদের মধ্যে আত্মীকরণ করার একটা প্রচেষ্টা হয়তোবা আমরা চাইলে করতে পারতাম। কিন্তু তেমনটা করা হয়নি। কেননা বাংলাদেশে বরাবর চিন্তা করা হয় যে সেনাবাহিনীকে যদি রাজনীতিতে টেনে আনা হয় তাহলে সেটা সুষ্ঠু গণতন্ত্র থাকবে না। নানান ধরনের কথাবার্তা বলা হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সেই জায়গাটাতে একটা পরিবর্তন করতে পারত। পাকিস্তান যদি পারে তাদের সেনাবাহিনীর ছত্রছায়ায় সরকার গঠন করে রাষ্ট্র চালাতে, যদিও সেটা ব্যর্থ রাষ্ট্র হোক আর যাই হোক, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে না তো কোন দেশের সেনাবাহিনী তাদের রাজনীতি নিয়ে কথা বলবে? আজকে হয়তোবা আপনি সেনাপ্রধান যিনি আছেন তাকে পছন্দ হচ্ছে না। কিন্তু আগামীতে হয়তো এমন কেউ সেনাপ্রধান থাকবে তাকে আপনার পছন্দ হবে। তখন তো আপনি হয়তোবা তার বক্তব্য, তার রাজনীতির বক্তব্যগুলো তখন আপনি সমর্থনও করতে পারেন। তো এই ধরনের দ্বিচারিতা কিংবা প্যারাডক্সিক্যাল আলোচনা আমরা আসলে পছন্দ করব না এবং আমাদের জনগণও কিন্তু সেটা পছন্দ করবে না। জনগণের মাথায় এমন কিছু ঢুকিয়ে দিবেন না, এমন কোন ন্যারেটিভ তাদের মাথায় প্রবেশ করাবেন না, যে ন্যারেটিভ আসলে
আমরা ধারণ করতে পারবো না দীর্ঘমেয়াদে। হয়তোবা এই সাময়িক সময়ের জন্য আমরা সেটি ধারণ করব, সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে সমালোচনা করব এবং সেটার পক্ষ বিপক্ষে অবস্থান করব। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখব যে আমাদের যখন পছন্দের সরকার আছে ক্ষমতায় কিংবা আমাদের পছন্দের ব্যক্তি সেই পদবিতে রয়েছে, তখন তার বক্তব্য কিন্তু আমরা আ আপামর জনতার জন্য বা পক্ষে আমরা দাঁড় করাতে পারব না বা সমর্থন করতে পারব না। এমনটা যাতে আমাদের আলোচনায় কিংবা আমাদের চিন্তা ভাবনায় ন্যারেটিভ তৈরিতে না হয়। আর আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আগামী কয়েক মাসের মধ্যে অথবা কয়েক দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে চলেও যান, তাহলে বাংলাদেশে আসলে স্বরূপটা কি হতে পারে? সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে এবং সবচেয়ে বড় যে ক্ষোভের জায়গাটা জনগণের থাকবে সেটা হচ্ছে যারা গত ৮-৯ মাস ধরে টানা অবরোধ করে রেখেছে রাস্তাঘাটগুলো, যারা নানা ধরনের দাবিতে প্রতিবাদ করে আসছে রাজপথ দখল করে জনদুর্ভোগ বাড়িয়ে, সেই সকল গোষ্ঠীর প্রতি আপামর জনতা লানত দিতে থাকবে। কেননা এদের অত্যাচার, এদের নির্যাতন এরা গত ১৬ বছর পারেনি রাস্তা দখল করে তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ জানাতে, কিন্তু একটা সুযোগ পেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে ব্যাহত করার জন্য তারা কিন্তু মাঠে নেমে পড়েছে এবং সে যেই পক্ষেরই হোক না কেন, এই যে দাবি নিয়ে বারবার রাস্তাঘাটে উঠা, এইটা কিন্তু কোনোভাবেই সভ্য দেশের কোনো সংস্কৃতি নয়। বরং বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার একটা কালচার। আমরা বরং বিভিন্ন গোষ্ঠীর সহায়তায় ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা আমাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা কিংবা বিভিন্ন সংগঠন থেকে কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে যে দাওয়াগুলো আসছে সেগুলোকে আমরা সুন্দরভাবে সরকারের কাছে উপস্থাপন করতে পারি, সরকারের বিভিন্ন কমিশনের কাছে জমা দিতে পারি এবং সেগুলোর জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে, যদি তাদের সদিচ্ছা থাকে, যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক হয়, তাহলে সেটার জন্য কিন্তু তারা এই দাবি দাওয়াগুলোর নিয়ে আসা যে পক্ষ, তাদের সাথে বসে আলোচনা করে সেগুলো সরকারের কাছে উপস্থাপন করবে এবং সরকারকে আ সহযোগিতা করবে। যে এই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করলে এটার ইতিবাচক দিক কি হতে পারে কিংবা এটার নেতিবাচক দিক কি হতে পারে? সেগুলো সবসময় আলোচনার মধ্যে থাকতে পারে। মিডিয়াও সেটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণমূলক প্রতিবেদন ছাপাতে পারে। কিন্তু তেমনটা আমরা দেখি নাই। মানে আমরা কিভাবে সভ্য হব সেটার আসলে প্র্যাকটিসটাই আমরা করতে পারি নাই। কিংবা সেই প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিতে আমরা পারিনি। তো কাজেই আমরা যেমনটা বিগত সময়ে বলে আসছি যে আসলে বাঙালির যে চেতনা চিন্তা, যে শিক্ষা, যে দূরদর্শিতা সেটার মধ্যে নানান রকম ঘাটতি রয়েছে এবং সেটা কিন্তু পরিপূর্ণ না এবং যার ফলে দেখতে পাই যে আমরা এই যে গত কয়েকদিন ধরে টানা চলায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কলম বিরতি হচ্ছিল এবং সেটা একেবারেই একটা অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি নিয়ে পুরো রাজস্ব কাঠামোকে কার্যত বেহাল করে রাখা হয়েছে গত কয়েকদিন ধরে এবং সেটার জন্য আসলে চিন্তা করার, কথা বলার মতো কোনো রাজনৈতিক দলকে আমরা দেখিনি। কোনো পক্ষকে আমরা এনবিআর এর যিনি চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান খান, তাকে সমর্থন করা কিংবা তার পক্ষ নিয়ে কথা বলার মতো আমরা কাউকে দেখি নাই। এটা হচ্ছে আমাদের জাতি হিসেবে চরম ব্যর্থতা, চরম নির্লজ্জতা যে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে এনেছি এবং যাদের মাধ্যমে আমরা সংস্কারের আশা করি, তাদেরকে সমর্থন করা কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে আমাদের কোন প্রচেষ্টা নেই। এবং আমরা অনেকেই হয়তো বুঝিও না যে আসলে এনবিআর টা কি? এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আসলে দাবি যেটা সেটা কি যৌক্তিক কিনা? তারা যে অধ্যাদেশ বাতিল করতে বলছে, তারা যে পদত্যাগ চাচ্ছে এনবিআর চেয়ারম্যানের, সেটা আসলে কেন? কি কারণে? কোন স্বার্থে? কাদের স্বার্থে তারা কলম বিরতি দিয়ে আজকে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাকে অচল করে রেখেছে কার্যত? কেন তারা এনবিআর কে ভেঙে দুভাগ করার পক্ষে না? এগুলো নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ হওয়া প্রয়োজন ছিল কিংবা আমাদের গণমাধ্যমে সেগুলোর ব্যাপক প্রসার দরকার ছিল কিংবা রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রয়োজন ছিল এনবিআর এর চেয়ারম্যানের পক্ষে, সেটি আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে বাংলাদেশটা আসলে যদি শুধুমাত্র একটা ছোট্ট দপ্তরের কিংবা বিভাগের যারা আমলা রয়েছে, যারা কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের আ ঐক্যের ফলে কিংবা তাদের ইউনিটির ফলে এবং তাদের ডাকা কলম বিরতির ফলে যদি আমাদের একটা বৃহৎ অংশের রাষ্ট্রীয় কোষাগারের অর্থের ক্ষতি হতে পারে, তাহলে পুরো আমলাতন্ত্রের দ্বারা যদি এই ধরনের কোন ধরনের আ কিছু সৃষ্টি হয়, কোন আন্দোলন কর্মসূচি, তাহলে সেটা কিন্তু বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি। তাহলে আদতেও বাংলাদেশ একটা বড় ধরনের সংকটের মুখোমুখি হয়ে আছে এবং এই সংকট শুধুমাত্র ডক্টর ইউনূসকে কিংবা তার উপদেষ্টাদের ব্যর্থতার জন্য নয়, বরং আমাদের সামগ্রিক যে আমরা ন্যারেটিভ তৈরি করি, আমাদের সামগ্রিক যে প্রতিনিধিত্ব, রাজনৈতিক সংগঠন, গণমাধ্যম কিংবা অন্য কোনো সুশীল সমাজের প্ল্যাটফর্ম, সবগুলোর মধ্যেই
একটা মারাত্মক মহামারী আকারে ব্যর্থতা ধারণ করেছে এবং তাদের চিন্তা চেতনায় রয়েছে ভুল বার্তা এবং এই ভুল বার্তা, ভুল চিন্তা চেতনার কারণে কিন্তু বাংলাদেশ আগামী দিনে একটা সংকটময় মুহূর্তের অপেক্ষা করছে। আজকে এই পর্যন্তই। আমরা আবারও কথা বলবো এই নিয়ে এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।